এত সুন্দর বিকেল আমার জীবনে হয়তো আর আসবে না কোনোদিনও। চা চা প্রাণ চাইছে। এইবার এখানে এসে দেখছি কোনো স্টাফ নেই, হঠাৎ দেখছি রান্নাঘরের তালাটা খোলা। এই যে নমস্কার বন্ধুরা, এবার আমরা হরিদ্বার থেকে চলেছি রাজাজি ন্যাশনাল ফরেস্টের চিলা জোনে। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি হরিদ্বারে আমরা কোথায় ছিলাম আর হরিদ্বারে সন্ধ্যাবেলা গঙ্গা তীরের সন্ধ্যা আরতি। হরিদ্বার থেকে একটা গাড়ি ভাড়া করে মাত্র আধ ঘন্টার মধ্যে আপনি এই চিলা জোনে পৌঁছে যেতে পারবেন। এটা হচ্ছে রাজাজি টাইগার রিজার্ভ ফরেস্টে ঢোকার এন্ট্রেন্স। এটা হচ্ছে চিলা রেঞ্জ। সব ফরেস্টের মতোই এখানেও অনেকগুলো জোন আছে, তার মধ্যে চিলা যে জোনটা আর কি সেটা সব থেকে শুনেছি ভালো। তো আমাদের এখানে ফরেস্টের ভেতরেই ফরেস্ট ডিপার্টমেন্টের যে বাংলো আছে, টুরিস্ট বাংলো, আমরা সেখানেই যাচ্ছি। এই যে দিদি হাত নাড়ো, জামাইবাবু, এই যে আমার হাজব্যান্ড। শুভ কোথায়? শুভকে দেখতে পাচ্ছি না। এই যে শুভ। এই যে আমরা সবাই মিলে ফরেস্টের ভেতরে ঢুকবো। এখানে আসলে পারমিশন নিতে হয়, সেই জন্য আমাদের ড্রাইভার দাদা গেছেন ভেতরে। গঙ্গা নদীকে বাঁদিকে রেখে জঙ্গলের মধ্যে দিয়ে এই যে রাস্তা, এটা সোজা চলে গেছে ঋষিকেশ পর্যন্ত। এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য যে কোনো গাড়ির পারমিশন লাগে, আর এই রাস্তাটা সকাল থেকে সন্ধে পর্যন্ত খোলা থাকে, আর সন্ধ্যের পর বন্ধ করে দেওয়া হয় বন্য প্রাণীদের সেফটির জন্য। আমরা এখানকার রেস্ট হাউস কীভাবে বুক করেছিলাম তার সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, দেখে নেবেন। ওই সামনে বল রা হ্যায় नहीं नहीं वो तो এটা বন বিশ্রাম ভবন চিলা রেঞ্জ गेट के सामने বাহন। এখানে তো দরজাটা বন্ধ আছে। खोले আসবে আসবে आदमी आ रहा है। अरे इसमें जाना यार। हां আমরা এখন রাজাজি ন্যাশনাল ফরেস্টের ভেতরে। এটা একটা সরকারি রেস্ট হাউস, ব্রিটিশ আমলের তৈরি। এটা হেরিটেজ ভবন একটা। এই 1883-তে না 1887 না 1883 ব্রিটিশ আমলের তৈরি। এটা একটা রেস্ট হাউস। তো এইখানে এই রেস্ট হাউসটা ঠিক উল্টো দিকে হচ্ছে চিলা জোন। রাজাজি ন্যাশনাল ফরেস্টের অনেকগুলো জোন আছে, তার মধ্যে চিলা জোন বলে সবচেয়ে ভালো। আমরা জানি না, আমরা দেখব গিয়ে। আর তাছাড়াও আমরা চিলা জোনে আজকে আমরা ইভিনিং সাফারিটা রেখেছি। তাছাড়া রানীপুর আছে, মতিচুর আছে। মতিচুরে আমাদের মর্নিং সাফারিটা আছে, আর রানীপুরে ইভিনিং সাফারিটা আছে। জায়গাটা তো খুবই মনোরম। তবে এখানে একটা অসুবিধা, সেটা হচ্ছে যে এখানে চাটুকুই পাবেন, আর অন্যরকম কোনো খাবার কিছু পাবেন না। বলছিল যে ওরা জিনিস এনে দিয়ে কুক দিয়ে রান্না করিয়ে দেয়। হ্যাঁ, যদি আপনি জিনিসপত্র কিনে আনেন তাহলে ওরা কুক এনে রান্না করিয়ে দেয়। তো আমরা সেটা আর করিনি। তো আমরা মানে হ্যাঁ এখান থেকে 8 কিলোমিটার দূরে জিএমভিএনের যে গেস্ট হাউস আছে, লজ আছে, ওখানে একটা রেস্টুরেন্টও আছে। তো আমরা ওনাদের বলেছি যে আমরা ওখানে গিয়েই খাবো। তো মানে দুপুর আর রাতে অন্য সময় তো ধরুন আমরা ফরেস্টে ঘুরতেই থাকবো বিভিন্ন সাফারিগুলোতে। তো সেটাতে আমরা তার জন্য ওনারা গাড়িও বলে দিয়েছেন, আমাদের গাড়ি এসে নিয়ে যাবে। এখান থেকে খুব দূর নয়, কিন্তু আমাদের সঙ্গে তো দিদি জামাইবাবু বয়স্ক মানুষ আছেন, অতটা হাঁটতে পারবে না। এই জন্য ওই গাড়ি বলা আছে, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আর এখানে আপনি চা পাবেন, চা নিজেরাও বানাতে পারেন, এখানকার যিনি স্টাফ আছেন তিনিও বানিয়ে দিতে পারবেন। তো আপনারা এই জন্য এখানে আপনাদের সঙ্গে একটু বিস্কিট বা অন্য রকম কোনো কেক জাতীয় জিনিস আপনারা রেখে দিতে পারেন আপনাদের খাওয়ার জন্য। আপনাদের গেটটা দেখাচ্ছি, এই যে দেখুন
এই ধোঁয়া উঠছে, তার পেছনে যে গেটটা ওটা হচ্ছে আপনার চিলা রিজিয়ানের মানে চিলা জোনের যে মেন গেট আর কি। এটা চলুন এবার আপনাদের রেস্ট হাউসটা পুরো ঘুরিয়ে দেখাই। ঢুকতেই সামনে একটা বিশাল ড্রয়িং কাম ডাইনিং রুম। এখানে খাওয়া ছাড়া আর সমস্ত ব্যবস্থা ভালো রকম আছে, কারেন্টও সবসময় থাকে, তবে এখানে ওয়াইফাই কিন্তু নেই। বিল্ডিংটা রেনোভেট করে নতুন রূপ দেওয়া হয়েছে। আগেকার সময়ের ফায়ার প্লেস পুরনো দিনের কথা বলে। এই হলো একটা রুম। রুমটা দেখুন কত বড়, আর রুমটা পুরনো আমলের কাঠের ফার্নিচার দিয়ে খুব সুন্দর করে সাজানো। বাথরুমটা একটা বড় সড়ো ঘরের মতন। এখানে আপনি 24 ঘন্টায় ঠান্ডা জল গরম জল পাবেন। এটা আর একটা রুম, আর এই দুটো রুমেই কিন্তু এসি এবং ফ্যান দুটোই আছে। এই রুমের বাথরুমও আগের রুমের বাথরুমের মতোই বিশাল, একটা ঘরের মতো। ইনি এই রেস্ট হাউসের দেখভালের দায়িত্বে আছেন। সদা হাস্যময় মানুষটিকে আমি দেখেছি ভোর 5টায় চলে আসতে আমাদের চা বানানোর জন্য। এখানে আরও একটা রুম আছে যেখানে ফ্রিজ আর ওয়াটার পিউরিফায়ার আছে গেস্টদের জন্য। আর এই ঘরটা থেকে বাইরে বেরোলেই দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক স্টাফ বসে আছে বন বিভাগের, ওইটা হচ্ছে রান্নাঘর। আমরা ওখানে পৌঁছানোর পর ওখানকার যিনি প্রধান আধিকারিক তিনি আমাদের সঙ্গে এসে দেখা করেন এবং পরামর্শ দেন এই অল্প সময়ের মধ্যে আমরা কোন কোন রেঞ্জে ঘুরতে পারবো। দুপুরবেলা জিএমভিএনের রেস্টুরেন্টে খাওয়ার পর আমরা রওনা হয়েছিলাম ইভিনিং সাফারির জন্য। এখানে 3 ঘন্টার সাফারি হয়, 3টে থেকে 6টা। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 150 টাকা, গাড়ির জন্য নেয় 250 টাকা, আর ক্যামেরার জন্য 500 টাকা। এখানে স্পটেড ডিয়ার বা চিতল হরিণের ছড়াছড়ি, যত্রতত্র আপনি এদের দেখতে পাবেন। আমরা ওদের ডিনারের সময় প্রবেশ করেছিলাম ওদের রাজত্বে। হঠাৎ দেখি খুব সম্ভবত একটা সম্বরের বাচ্চা আমাদের সামনে দিয়ে দৌড়ে পালালো। এই জঙ্গলে কিন্তু লেপার্ড আছে অনেক। পালাচ্ছে কেন? সবাই পালাচ্ছে কেন? সম্বর হরিণ, এদেরও প্রচুর দেখা যায় এখানে। এটা একদম সামনে ছিল। এখানে পাখির ছড়াছড়ি, 350 রকম প্রজাতির পাখি আছে। সব সময় তাদের মিষ্টি আওয়াজে বনাঞ্চল ভরে থাকে, বিশেষ করে টিয়া পাখি। এখানে প্রচুর গ্রেট হর্নবিল দেখতে পাওয়া যায়, ওরিয়েন্টাল পাইড হর্নবিলও নাকি দেখা যায়। বনের পথ ছেড়ে এবার আমরা চলে এলাম নদী খাতে। নদী খাতের বেশিরভাগটাই শুকনো, তবে কিছু কিছু জায়গায় জল বয়ে যাচ্ছে। আমাদের ড্রাইভার দাদা বললেন এখানে লেপার্ড আসে জল খেতে, এবং আমরা হঠাৎই লেপার্ডের পায়ের চিহ্ন পেলাম নরম কাদামাটিতে, এবং এটা কিন্তু খুব টাটকা ছিল। আমরা চতুর্দিকে খুঁজেও তার টিকিটই দেখতে পাইনি, সে কোন গভীর জঙ্গলে আবার ঢুকে পড়েছে। চুপ।
এখানে আবার কিছু খঞ্জনা পাখিকে ওড়াওড়ি করতে দেখলাম। জঙ্গলে যে কত ধরনের গাছ, ফুল আর ফল আছে তার ইয়ত্তা নেই। এই যেমন ধরুন এই জায়গাটা দেখুন, ছোট ছোট গাছগুলো কেমন শুকনো হয়ে গেছে। ঘুরতে ঘুরতে আমরা একটা মাঠের মতো খোলা জায়গায় এসে পড়লাম। আমাদের গার্ড কাম ড্রাইভার দাদা বললেন সন্ধ্যার মুখে আবার গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকবেন, কারণ ওই সময় লেপার্ড বা হাতির পালকে দেখতে পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। ওই সময় ওরা বনের মধ্যে জলার ধারে জল খেতে আসে। খেলছে কি সুন্দর, দেখ কিরম ডাকছে, দেখ ওদের ডাকটা। এগুলো সব বাঁশপাতি। সত্যি কথা একটা মনোরম বিকেল, মানে এত সুন্দর বিকেল আমার জীবনে হয়তো আর আসবে না কোনোদিনও। চারিদিকে পাখির ডাক, কত যে পাখি উঠছে নাম না জানা। বাঁশপাতির তো এখানে ঝাঁক রয়েছে, আর একটা দিক দিয়ে সমান এই যে কত টিয়া, বাপ রে। কিন্তু হঠাৎই কালো মেঘে ঢেকে গেল আকাশ, জোর হাওয়া বইতে লাগলো, ঝড় উঠল। ঝড় উঠলে ময়ূরের অমন বাহারি বড় লেজকে নিয়ে যে কি কাহিল অবস্থা হয় দেখুন সেটা। অন্ধকার হয়ে গেল চারিদিক, আর নামলো বৃষ্টি অঝোর ধারা। পড়ে যাচ্ছে না শুনো, কি আছে এখানে? হ্যাঁ, কি এটা? ও এইটা এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বৃষ্টি হলে আর কি করা যাবে, কিছু তো করার নেই। মনে মনে ভাবছিলাম কি অসহায় এই প্রাণীগুলো, খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টি মাথায় করে ভিজছে ওরা। প্রকৃতির প্রকোপের সাথে দিনভর লড়াই করে ওরা বেঁচে থাকে। বাইরের ওয়েদার এখনো বেশ খারাপ, বৃষ্টি পড়ছে এখনো টিপটিপ করে। সাফারিতে একটা মানে কি বলবো, অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। মানে যেই সাফারির জন্য যে গাড়িগুলো আছে আপনারা দেখেছেন হুড খোলা থাকে, এইবার এত জোরে বৃষ্টি এসছে ওই হুড দিয়েও কিছু হয়নি, প্রায় উড়ে যাওয়ার মতন, এবং আমরা সবাই চুপচুপে ভেজা। তবে ভালো লেগেছে, এই কারণে এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা হলো। এখানে এসে আমরা দেখছি কোনো স্টাফ নেই, সমস্ত স্টাফ বোধহয় চলে গেছে ঝড় বৃষ্টির জন্য। এবার চা 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 প্রাণ করছে, বাঙালি তো, বাঙালি কেন যে কেউ একটু ভেজার পর একটু চা হলে মন্দ হতো না, চা কফি। চা বানাবো আমরা 5 জন, 5টা কাপ নিলাম। এই যে রান্নাঘরের বাইরে এসে দেখি ছিটকিনি তোলা তালা দেওয়া নেই, তাই দ্বিধা না করে কাজে লেগে পড়েছিলাম। আসলে সবাই এত ভিজেছি এতক্ষণ ধরে যে কাঁপুনি ধরে গেছে।
একটু চায়ের প্রয়োজন। আদা হবে কিনা, আদা একটা আদা আছে, আদা ফাদা এখানে ওদের সবজি রেখেছিলাম না, কোথায় রান্না বান্না করছিল। এই যে টাকা দেখি, হ্যাঁ পাওয়া গেছে, আদা পাওয়া গেছে। এই যে আদা। কেয়ারটেকার মশাই এসেছিলেন এবং আমাকে চা বানাতে দেখে ভারী বিব্রত হয়ে পড়লেন। আমরা ওনাকে আশ্বস্ত করেছিলাম সবার জন্য চা এসে গেছে, সবাই আমি বলছি তো যে আপনি তো ले लीजिए ना। আমি आप कहाँ पर रहता है? এর পরের ভিডিওতে রানীপুর আর মতিচুর রেঞ্জের গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি, অপেক্ষা করুন ততক্ষণ। গরম গরম চা, লিকারটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। যাই না না, শুধু বিস্কুট। চাটা কেমন খাচ্ছিস? হ্যালো, हाँ না ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, নিজেই বলছি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কি আরাম, বৃষ্টিতে চুপচুপে হয়ে ভিজে এসেছি বললাম আপনাদের, তারপরে চা।